রেনুর সাথে নাহিদের দেখা সাক্ষাৎ নাই। এদিকে বাড়িতে থাকাকালীন নাহিদ সর্বদা অস্বস্তিতে চলাফেরা করে। চাচিরা যাই বলুক, আজকাল চাচারা কেমন করে যেন তাকায়। নাহিদ বুঝে এই তাকানোর মানে। একে তো সরকার বাড়ির ধন সম্পদ তাদের তুলনায় কম, তার থেকে রেনুকে তেমনটা কেউ পছন্দ করেনি। দিন তিনেক পর নরেন মোল্লার ঘরে নাহিদের ডাক পড়ে। নাহিদ নিজের দুই চাচার উপস্থিতিও অবলোকন করে। কেন জানি আজ নাহিদের ভয় লাগে না। মনের জোরে তার ভয় ডর উধাও হয়ে গিয়েছে। সালাম দিয়ে ছোট চাচার পাশে গিয়ে বসে। মেজো চাচা বলে, আব্বা, তোমার সাথে কিছু কথা কইতে চাই। তুমি বড় ভাইয়ের কাছে একটা আর্জি পেশ করছো সেই ব্যাপারে। বড় ভাই, আপনিই কন। নাহিদ নড়েচড়ে বসে। এতক্ষণে তার একটু ভয় ভয় লাগছে। মনে মনে আল্লাহকে ডাকে, সরকার বাড়ির মেয়েটার সম্বন্ধে খোঁজ খবর নিলাম। তোমার চাচাদের মোটেই পছন্দ হয় নাই। ছোট মেয়ে, তোমার বয়সের সাথে অনেক ফারাক। তুমি মোল্লা বাড়ির ভবিষ্যৎ কর্তা। তোমার বউ হবে গিন্নি। কত দায়িত্ব একজন গিন্নির, তোমার মারে দেখে বোঝো। নরেন মোল্লার কথা শুনে নাহিদ ছোট চাচার দিকে তাকায়। ছোট চাচা মাথায় হাত রেখে বলে, রেনু মেয়েটা সব দিক থেকে বিবেচনা করলে তোমার যোগ্য না। যোগ্যতা প্রমাণের সুযোগ দিবেন না আব্বা। এখনই বলতেছি না রেনু এইচএসসি দিক, তারপর না হয়। চোখ নামিয়ে নেয় নাহিদ। চাচারা অবাক হয়। মুখের উপর কথা বলা ছেলে নাহিদ নয়। আজ নিজের বিয়ের জোর দিতে এত পরিবর্তন। নাহিদ কিছুক্ষণ চুপ থেকে বলে, রেনুরা দুই ভাই দুই বোন। বড় দুই ভাই শহরে চাকরি করে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বোনের বিয়ে হয়েছে, জামাই আর্মি অফিসার। সেখানে নাহিদ কিছুই না আব্বা। আপনার টাকা পয়সার ক্ষমতা এই ইউনিয়ন পর্যন্ত, এই বাইরে না। টাকা আছে, উচ্চশিক্ষা নাই, যোগ্যতা নাই, উচ্চশিক্ষার সম্মান নাই। আজ আপনি বলেছেন রেনু আমার যোগ্য না, একদিন ঠিকই দেখবেন কোনো বড় চাকরিওয়ালার সাথে রেনুর বিয়ে হবে। এই কথা যদি রেনুর আব্বা বলে, আমি তার মেয়ের যোগ্য নই। নরেন মোল্লা গম্ভীর হলেন। দুই ভাই পরস্পর দুই ভাইয়ের দিকে তাকালেন। তুমি এখন যাও নাহিদ, পরে এই বিষয় নিয়ে কথা হবে। নাহিদ তড়িৎ গতিতে বাবার সামনে হাঁটু গেড়ে বসে, দুই হাত মুঠোতে নিয়ে আকুল হয়ে বলে, রেনু মেয়েটার আমার খুব পছন্দ আব্বা। আপনি আজ পর্যন্ত আমার কোনো আবদার পূরণ না করে থাকেন নাই। এইটা আমার শেষ আবদার আব্বা। ওঠো, আমি আর একটু চিন্তা করে নেই। রেনুর হাতের মুঠোয় সবুজ রঙের ছোট্ট চিরকুট। এখন রেনুর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। রেনু মিথ্যে মিথ্যা ধমক দেয়, খবরদার হাসবি না, চোখের সামনে থেকে সর। এত বড় একটা কাম করে দিলাম, এখন দাম নাই। কইরে নাহিদ ভাই? তার দোকানে। আমারে দেখে ডাক দিল, গেলাম। হাতে চিরকুটটা দিয়ে কইল তোরে দিতে। আর কিছু দেই নাই? না। কি লেখা আছে রে? দে না একটু পড়ি। আমার চিরকুট, তুই পড়বি কেন? আরে দে না, বান্ধবী তো। না, সর বলতাছি, দেব না। দুইজনে টানাটানিতে চিরকুট ছিঁড়ে দুই ভাগ হয়ে যায়। রেনুর চোখে টলমলে পানি। ময়না দুই পা পিছিয়ে যায়। ক্ষমা চাওয়ার আগেই রেনু দৌড় দেয়। শহীদ মিনারের পেছনে এসে বসে, কাগজের দুইটা ভাগ জোড়া লাগায়। রেনু, আমার প্রিয়তমা। রেনু পাতলা পিলপিলে ঠোঁট গলিয়ে হাসে। এরকম অনেক চিরকুট আছে তার কাছে, নাহিদের দেওয়া। বুদ্ধি করে প্লাস্টিকের ব্যাগে ফেলেছে ভাঁজ করে, যেন সেই ব্যাংক কাটার আগে এই চিরকুট কারো হাতে না পড়ে। একটা চিরকুটে কাজ হয়েছে। টিফিন টাইমে নাহিদ পেল তার কাঙ্ক্ষিত মানুষটার দেখা। দোকানের ভেতর বেঞ্চিতে গিয়ে বসলো রেনু। নাহিদের মুখে হাসি। মন ভরে একবার রেনুকে দেখে বলে, টিফিন টাইম? কিছু খা। কি খাবি? পেঁয়াজু, সিঙ্গারা, ডালপুরি? রেনুকে দেখেই মজনু দোকানের বাইরে বেরিয়ে এসেছে। দুপুরবেলায় কাঠফাটার রোদে বাজারে তেমন মানুষজন নেই। নাহিদ মজনুকে ডাকে, ওই মজনু, তোর ভাবের জন্য 20 টাকার ডালপুরি নিয়ে আয়। রেনু কিঞ্চিত লজ্জা পায়। খুটখুট করে নাহিদের ফোনে হাত বাড়ায়। নাহিদ লক ছাড়িয়ে দিয়ে টেম্পল রান খেলতে বলে। নাহিদের ফোনে বেশ কয়েকটা গেমসের অ্যাপস নামানো আছে রেনুর জন্য। মাঝে মাঝে সে রেনু গেমস খেলে। নাহিদ রেনুকে দেখতে দেখতেই বলে, রেনু, তোরে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেই। সর্বনাশ! কিসের সর্বনাশ?
তোর সাথে রাত বিরাতে কথা বলতে মন চায়, তোরে দেখতে মন চায়, ভিডিও কলে দেখতেও পারবো। আম্মা আমারে ঝাড়ু দিয়ে পিটাবো। মজনু এসে দাঁড়ায়। ভাবি, নেন আপনার ডালপুরি, সালাদ বেশি করে আনছি। ভাবির এক শুনে রেনু আবারও লজ্জা পায়। মজনু দাঁত বের করে হাসে। নাহিদ মুগ্ধ হয়ে দেখে রেনুর ডালপুরি কামড়ে খাওয়া। তুমি আজাদ সরকারের মাইয়া না? জি। মোল্লা মার্কেটে কি করো? ফ্ল্যাক্স লোড করতে আসছি ফুপুর নাম্বারে। ও আচ্ছা, নাহিদের দোকানে? যাও মা যাও। রেনু বড় বড় পা ফেলে স্কুলের দিকে যায়। নাহিদের দোকান থেকে বের হতেই সামনে চায়ের দোকানে বসা মেম্বার সাহেব ডাক দেয় রেনুকে। মেম্বার সাহেব মাইয়েটারে কি মনে কইরা ডাক দিলেন। তোফাজ্জল বেশ কয়দিন ধরে খেয়াল করছিল মাঝে মাঝে মাইয়েটারে নাহিদ মোল্লার দোকানে দেখা যায়। ব্যাপারটা ভালো লাগতাছে না। কিশোরী মাইয়া কখন কি ঘটনা ঘটায় ফেলায়। সরকার সাহেবের সাথে কথা কইবেন? না, নরেন মোল্লার সাথে বসবো। আজাদের মাইয়া অবুঝ হলেও নরনের পোলা তো বোজদার। অবুঝরে বোঝ দিয়ে কথা খরচা না করে বোজদারের সাথে সলা পরামর্শ করা ভালো। ক্যাশ বক্সে বসে সারাদিন টাকা গুনতে ব্যস্ত নরেন মোল্লা। মেম্বার সাহেব ওই মুহূর্তে আগমন। আরে বসো বসো মেম্বার, রাত তো অনেক। বাড়ি ফিরবে কখন? আপনার সাথে অনেকদিন আড্ডা আলাপ হয় না, তাই দেখা সাক্ষাৎ করতে আসলাম। নাহিদ, নরেন মোল্লাটাকে নাহিদ সাড়া দেয়। জি আব্বা। রংচা দিতে কদইটা? জি আব্বা। নাহিদ যাওয়ার আগে মেম্বারের দিকে তাকায়। চোখে মুখে তার অসহায়ত্বের ছাপ দেখে মেম্বার যেন বলছে আব্বাকে বোঝান মেম্বার চাচা। আজ সকালেই কথা হয়েছে নাহিদের সাথে মেম্বারের। মেম্বার নাহিদকে একটু সাবধানী বাণী দিতে যায়, কিন্তু পর মুহূর্তে নাহিদের মুখে ঘটনা শুনে আশ্বাস দিয়ে বসে। যুবক ছেলে বিয়ে করতে চায়, এটা তো ভালো কথা। সরকাররা আর মোল্লারা এলাকার মধ্যে মিলবে ভালো, আপত্তি করার প্রশ্নই ওঠে না। ভাইজান, আমাগো নাহিদ তো মাশাআল্লাহ যুবক বেটা, বিয়ে শাদী সম্পর্কে ভাবছেন কিছু? আপনারও তো নাতি নাতনি নিয়ে খেলার বয়স, সে স্বপ্নে এখন আমার দুঃস্বপ্ন মেম্বার। বাচ্চা একটা মেয়েরে বিয়ে করতে চাই, কি করি কত মেম্বার? মেয়ে মানুষ সাবালক হইলেই বড় হয়ে যায়। এত চিন্তা করতেছেন কেন ভাই? কারে পছন্দ করছে? রিয়ের প্রস্তাব রাখতে চাইলে কর, সম্বন্ধ নিয়ে যাই। পোলাপানের সুখেই বাপ মায়ের সুখ। আজাদ সরকারের ছোট মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ওই যে শুকনো করে যে। তো ভালোই, চোখের সামনে বড় হইল, চেনা জানা মেয়ে ভালো, ছোট আছে, নিজেদের মতো করে গড়ে নেওয়া যাবে। অন্দরের কারো পছন্দ না, যে সংসার করব তার পছন্দ হইলেই হলো, এইটা কোনো সমস্যা না। বটগাছের তলায় দাঁড়িয়ে আছে নাহিদ। বর্তমানে দুশ্চিন্তা তার ভুরু কুচকে আছে। সর্বক্ষণের সাগরেদ মজনু তার মোটরসাইকেলে বসে। ভাই, ভাবি মনে হয় আজ আসবো না, 10টা থেকে স্কুল, এখন 11টা বাজে। তোর ভাবির ক্লাস আজ 11:30 থেকে। আপনি কেমনে জানেন? অবাক খবর কিছু নাই, সব খবরই রাখতে হয়। তোর একটা মানুষ হোক, তুইও রাখবি। মেয়েরা পাত্তা দেয় না ভাই। নাহিদ প্রত্যুত্তর করল না। দূর থেকে স্কুল ড্রেস পরা কেউ আসছে। নাহিদের ধারণা এটা তার রেনুই হবে। সকালে খাবার টেবিলে হাফিজা বেগম চুপি চুপি তাকে জানিয়েছে তার বাবা চাচারা নাকি রেনুকে দেখলে কথা বলতে চাইবে। রেনু যেন নরম হয়ে আদব কায়দা দিয়ে কথা বলে। সেজন্যই 8 ঘন্টা থেকে নাহিদ দাঁড়িয়ে আছে বটতলায়, রেনুকে আদব কায়দা শিখিয়ে সাবধান করবে বলে। শোন রেনু, সাপ সাপ কথা বলবো, কানে ঢুকিয়ে নিবি। আমার বাড়ির কেউ, স্পেশালি আমার বাপ চাচাদের কারো সামনে পড়লে আগে সালাম দিবি। নিজের থেকে কুশলাদি জিজ্ঞেস করবি। নম্র ভদ্র হয়ে হাঁটবি। এত কড়া লিপস্টিক লাগিয়েছিস কার জন্য ঠোঁটে? আমি তো ঠোঁট এমনিতেই পছন্দ করি। স্কার্ফের গিট্টু খোল, মাথায় কাপড় দে। নাহিদ নিজেই মাথায় স্কার্ফ তুলে দেয়। মজনু হাঁ হয়ে দেখে একজন প্রেমিক পুরুষ তার প্রিয়তমাকে নিজের পাশে রাখার জন্য কত ভাবেই না গুছিয়ে নেয়। কি নাম তোমার মা? হুসনিয়ারা রেনু সরকার। স্কুল শেষ? জি, বাড়ি যাই। হ্যাঁ, আমারে চেনো? আমি করিম মোল্লা, নাহিদের চাচা। রেনু মাথা নাড়ায়, সে চিনছে। তো নাহিদ কি তোমারে কিছু কয়, ডিস্টার্ব করে? না চাচা। নাহিদ আমার ভাইপো, ভালো পোলা। তোমার কেউ ডিস্টার্ব করলে আমারে জানাইও। বাড়ি যাও, আমি তোমারও চাচা, ভয় পাইও না। রেনু যেন হাফ ছেড়ে বাঁচে। এটুকু কথার জন্য ডাকতে গেল কেন? অবশ্য একই এলাকার সব জানাশোনা, জিজ্ঞেস করবেটাই বা কি।
রেনু তো কিছু খুঁজেই পায় না। রাস্তার পাশে খাম্বায় হেলান দিয়ে দাঁড়িয়ে নাহিদ রেনুকে দেখেই বলে, কি বললো চাচা? বলল আপনি আমারে ডিস্টার্ব করলে তার কাছে বিচার দিতে। খবরদার কোনোদিন আমারে ডিস্টার্ব করবেন না। নাহিদ ভুরু কুঁচকায়, আমি তোরে ডিস্টার্ব করি? রেনু মুখ টিপে হাসে, উত্তর দেয় না। নাহিদ রেনুর হাত ধরে, চল ডেফলা ব্রিজে ঘুরবো, এখন তোরে বাড়ি ফিরতে দেব না, আব্বাই দেখে ফেলবে, তারপর তোরে বউ করে আমার ঘরে তুলবো। সন্ধ্যাবেলায় পেছনের দরজা দিয়ে রেনু ঘরে ঢুকে, হাতে তার বুড়ির চুলসহ মাটির পুতুল টেবিলের উপর রেখে বিছানায় গায়ে এলিয়ে দেয়। চোখ বন্ধ করে নাহিদের কথা ভাবে। নাহিদের সাথে প্রথম আলাপটা তার দিক থেকেই হয়েছে। মোল্লা মার্কেট নাম করা অত্র এলাকায়। সেই বাদে নাহিদকে কে না জানে। বড়লোকের ছেলে মাঞ্জা মেরে মোটরসাইকেলে করে হাই স্কুলের সামনে রাস্তা দিয়ে ঘুরঘুর করে। কিশোরী মেয়েগুলো একবার হলেও প্রতিদিন তাকে আলোচনায় রাখে। এভাবে কখন জানি নাহিদ মোল্লা রেনুর মাঝে দোলা দিয়ে দিল। ধীরে ধীরে উঠে এলো নাহিদ মোল্লার দৃষ্টিতে। রেনুর বান্ধবীরা যারা নাহিদের উপর ফিদা ছিল, তাদের সাথে এখন আর বন্ধুত্ব নেই। এখন একমাত্র বান্ধবী ময়না। পুরোটা বিকেল আজ তার স্বপ্নের মতো কেটেছে। হাতে হাত ধরে ব্রিজের উপর হাঁটা, তারপর ফুচকা হাউজের টক ঝাল মিষ্টি চটপটি খেয়ে গ্রাম্য মেলা দিয়ে ঘুরে আসে। রাত বিরাতে রেনু ছটফট করে ওঠে। নাহিদের কথা বারবার মনে পড়ে। প্রার্থনা করে একবার যদি দেখা পেত। চোখ শান্তি তো মন শান্তির নাম নাহিদ মোল্লা। বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রেনু। আজাদ সরকার প্রশ্ন করেন, মোল্লা মার্কেটের নাহিদ মোল্লারে তুমি চেনো? রেনুর গলা শুকিয়ে আসে। আজাদ সরকার কিছু জানতে পেরেছে ভেবে ভয় হয়। তিনি আবারও জিজ্ঞেস করেন, চেনো? রেনু চটপট মাথা নাড়ায়। ওনার দোকানে ফুপুর ফোনে ফ্ল্যাক্সিলোড দিতে কয়েকবার গেছিলাম আব্বা। ঠাস করে রেনুর গালে চড় পড়ে। পাতলা চামড়া ব্যথায় জ্বলতে থাকে। শব্দ পেয়ে পাকের ঘর থেকে রেনুর ফুফু আর মা দৌড়ে আসে। ফ্ল্যাক্সিলোডের দোকান দুর্মুট মেলায়, লজ্জা করে না তোর? এই বয়সী ছেলে মানুষের হাত ধরে ধেই ধেই করে বেড়াস, নির্লজ্জ মেয়ে। আমিনা বেগম আতকে উঠে, ও আঞ্জুর বাপ, তুমি সব কি কও? আমার মেয়ে এসব করতেই পারে না। কে তোমার কান ভাঙাইছে কও? তোমার মেয়েরা জিজ্ঞাসা করো, ফ্ল্যাক্সিলোড না। এই তুই আমার মেয়েটারে নষ্ট করলি। আমার আরেকটা মেয়ে পড়ালেখা শেষ করাইছি। কই কোনোদিন তো এসব শুনি নাই। মোবাইল দে তোর। জামাইয়ের সাথে কথা কইলে আমার মোবাইল দিয়ে কবি। আখির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় আজাদ। আখির আটকানোর সাহস নেই। জল চোখে ছোট ভাতিজির দিকে তাকিয়ে থাকে। মেয়েটার গালে 5টা আঙুল ফুটে উঠেছে। মেম্বারকে দিয়ে বাজারে প্রস্তাব পাঠিয়েছিলেন নরেন মোল্লা। আধ ঘন্টা পর মেম্বার এসে দেখা করে গেলেন। সেই থেকে নরেনের কি রাগ। বাড়ির মেয়ে ছেলে কাউকেই ধমকাতে বাকি রাখে নাই। ভাইদের দিকেও কড়া চোখে তাকিয়েছে। হাফিজা বেগম সাহস করে বলেন, কি হয়েছে আপনার? মন মেজাজ এত খারাপ কেন? আমারে অন্তত কন। নবাবজাদা কই তোমার? এখনো বাড়ি ফেরার নাম নাই। কই থাকে? হাই স্কুলের সামনে, তাই না? নাহিদ আবার কি করলো? চরিত্রহীন ছেলে, জন্ম দিছ আবার মুখে মুখে তর্ক করো। যাও এখান থেকে, যাও কইতাছি। নরেন মোল্লার রাগের যথেষ্ট কারণ রয়েছে। এলাকায় প্রভাবশালী উচ্চ বংশের তালিকায় তার উপর কেউ নেই। সেই তার ছেলের বিয়ের প্রস্তাবে নাকচ করে, তাও আবার ছেলে উচ্চশিক্ষিত নয় সেজন্য। আজাদ সরকারের ক্লাস 10 পড়ুয়া পাটকাঠি মেয়ের জন্য কি মাস্টার পাস আসবে? ছেলেকে মারধর করে এসএসসি পাসটা করাতে পেরেছে। ভর্তি করালো ঢাকায় নর্থ সাউথে। সেই ছেলে বাড়ি ফিরে এলো। পড়ালেখা নাকি তার দ্বারা হবে না। কম্পিউটারের দোকানে বসিয়ে দিল। আজকাল পড়াশোনা ছাড়া দাম নেই। ছেলেটা বুঝলো না। নাহিদ বাড়ি ফিরলে তাকে কড়া গলায় হুঁশিয়ার দিল, রেনুর কথা ভুলে যাও। ওই মেয়ের পেছনে আর যাবে না। আমার কথা একটু ভাববে আব্বা, প্লিজ। তোমার কথা ভেবেই আমি সরকারের নিকট প্রস্তাব রাখছি। সরকার এক কথায় বলে দিছে, ইন্টারপাস ছেলের হাতে রেনুরে দিবে না। রেনুর বিয়ে অনেক আগে ঠিক করে রাখছে তার সম্বন্ধের ছেলের সাথে। এইবার এসআই এর পরীক্ষায় টিকেছে, ট্রেনিংয়ে আছে। রেনুরে ভুলে যাও। ওই মেয়ে তোমার জন্য না।